যে কোনো সময় ভারত বাংলাদেশে যদি একটি আপনার রাফায়েল পাঠিয়ে দেয় তাহলে ওটা গিয়ে তো আমরা ফেস করতে পারবো না। আমাদের রয়েছে মাত্র 4টা সক্রিয় মিগ যুদ্ধ বিমান আর কয়েকটা F7, তো একটা রাফায়েলকে তো আমরা ফেস করতে পারবো না। আপনি চিন্তা করেন, পাকিস্তানের চেয়ে আমাদের বাজেটের পরিমাণ অনেক বেশি, পাকিস্তানের রিজার্ভের তুলনায় আমাদের রিজার্ভ অনেক বেশি। পাকিস্তান দেখেন লেটেস্ট 40টি 5th জেনারেশন যুদ্ধ বিমান কিনছে, এছাড়া প্রচুর যুদ্ধ বিমান রয়েছে। ওরা এমনভাবে নিজেদেরকে প্রস্তুত করছে, যদিও অনেক অর্থনৈতিকভাবে ওরা অসচ্ছল। তারপর আমরা তো আলহামদুলিল্লাহ এই ইউনূস সাহেবের এই সরকারের সময় আমরা আর্থিকভাবে অনেকটা সচ্ছল হয়ে গেছি। আমাদের এখন প্রয়োজন আকাশ প্রতিরক্ষা। প্রথমে অনেকেই আমি টক শোতে দেখতাম যে বলতো এনসিপি যদি পাটোয়ারি ডাকে, হাসনাত আবদুল্লাহ ডাকে 10 জন লোক হবে না। এখন এই যে পদযাত্রায় মানুষের ঢল নেমেছে, প্রথম কিন্তু সাংবাদিকরা অতটা ক্যামেরাম্যানরা যায় না বিভিন্ন অনেক চ্যানেলেরই, পরে যখন দেখলো যে মানুষের ঢল নেমেছে তখন সব চ্যানেলের সাংবাদিকরাই গেছে। আসলে এই কথাটা সম্পূর্ণ ভুল যে সাংবাদিক বেশি ছিল, মানুষের ঢল আমি প্রত্যক্ষ করেছি। কারণ কি এরা এই যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস বলুন, নাহিদ বলুন, এদেরকে আসলে আমি স্যালুট জানাই। এদের জন্যই কিন্তু আজকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু এদেরকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, আমি তা কিন্তু মানতে রাজি না। এদেরকে অবশ্যই এদেরকে মানে মূল্য দিতে হবে। এই 6 জন, আমি বারবারই বলি যে আন্দোলন যদি ব্যর্থ হতো, হাসিনা যদি জয়ী হতো, তাহলে এই 6 জনের ফাঁসি কার্যকর করতো ওই দিনই। ওরা জীবনের মায়া ত্যাগ করে ওরা এই যে নেতারা, এরা এনসিপির ছেলেগুলো মানে তারা এগিয়ে আছে। বিগত 3টা নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না সিইসি, আপনার মূল্যায়ন কি? আমার মূল্যায়ন হচ্ছে যে পরপর 3টা নির্বাচন যদি বলি, এগুলি কোনো নির্বাচন কিনা। একটা হচ্ছে রাতের ভোট হলো, একটা হলো নিজেরাই 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল, আর তথাকথিতভাবে আর বাকি কয়টা নির্বাচন করলো। সেখানে আমার কাছে কতগুলো ছবি এখনও আছে পেপার কাটিং, যে ভোট কেন্দ্রে কোনো মানুষ নেই, কুকুর বসে আছে। তারপরে আসলো যে নিশিরাতের ভোট, নৈশ ভোট, রাত্রের বেলায় ভোট সব দেওয়া হয়ে গেছে। 80% থেকে শুরু করে 100%, 120% পর্যন্ত ভোট দিয়ে দিয়েছে। তো তারপরে নির্বাচনটা আসলো আমি দামি নির্বাচন, ওরা নিজেরা মিলে একজন মানে নিজেরাই নির্বাচন করলো। এটা তো নির্বাচন ছিল না, কোনোটাই নির্বাচন ছিল না। এটা হলো একটা ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ ছিল। আর এই সিসিগুলি যে পরপর 3টা সিসি, এগুলো কোন ধরনের মানুষ, মেরুদণ্ডহীন মানুষ ছিল, যে যখন দেখলা যে ইলেকশন হচ্ছে না, সঙ্গে সঙ্গে তুমি পদত্যাগ করতা। তোমাকে কী করতো? সিনহার মতো হয়তো বিদেশে পাঠিয়ে দিত, বিচারপতি সিনহার মতো, তোমাকে চাকরি নট করতো, তুমি পদত্যাগ করতে আগে। তুমি এই যে অবৈধ নির্বাচনকে বৈধ করে ঘোষণা করে দিলে যে নির্বাচনটি খুব ভালো হয়েছে, একবারও তো বললেন না যে নৈশরাতের ভোট, আমি দামির ভোট। তো এদের মতো লোককে নির্বাচন কমিশনার করা হলো, প্রধান নির্বাচন কমিশনার। আসলে কমিশনারদের খুব একটা ক্ষমতা থাকে না, সব ক্ষমতা প্রধান নির্বাচন কমিশনার হাতে থাকে। তো এগুলো আসলে এমন একটা সিস্টেম এখন তৈরি করতে হবে যে নির্বাচন কমিশনার সিইসি যেটাকে, তিনি এত দক্ষ হবেন, এত কঠোর হবেন, সেই ভারতের যে TN সেশনের মতো, যে কাউকে পরোয়া নাই। আর বাংলাদেশের যে নির্বাচনী যে সিইসির ক্ষমতা, ইলেকশন কমিশনের ক্ষমতা কিন্তু ভারতের ইলেকশন কমিশনের চেয়ে বেশি শক্ত। কিন্তু দুঃখের বিষয়, কোনো নির্বাচন কমিশনারই কিন্তু তার ক্ষমতা প্রয়োগ করেনি। কুমিল্লাতে বাহার বলে একজন এমপি ছিল, তাকে বলা হলো যে ইলেকশনের সময় উপজেলা নির্বাচন ছিল, তাকে এলাকা ছাড়তে বলল, সে ধারলো না, সে রয়ে গেল। কিন্তু তখন নির্বাচন কমিশনার উচিত কী ছিল? পুলিশ দিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা, সে করলো না। অর্থাৎ একটা মেরুদণ্ডহীন প্রাণী এই 3টি ছিল। কিন্তু এরকম নির্বাচন যদি হয়, নির্বাচন হওয়া না হওয়া তো একই। সকাল 10টার মধ্যে যদি ভোট হয়ে যায়, তাহলে তো আমরা ভোট কেন্দ্রে গিয়ে কী করব? আমি তো প্রতিবারই কিন্তু আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখেছি আমার ভোট দেওয়া হয়ে গেছে। সুতরাং এখন মানে ভোটের প্রতি একটা উৎসাহই হারিয়ে ফেলেছি। যদিও নতুন অনেক ভোটার তৈরি হয়েছে, 3 কোটির যুবক এখন ভোটার হয়েছে, এদের তো ভোট দেওয়ার একটা প্রচণ্ড বাসনা রয়েছে। যদি দেখে ওরাও এইবারও গিয়ে যদি দেখে ভোট দেওয়া হয়ে গেছে, তাহলে তাদের তো এই বাসনা মৃত্যু হবে। প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি, এই টাইপের সাংবাদিকতাকে আপনি কি বলবেন? এই ধরনের সাংবাদিককে আপনি চিন্তা করেন যে
হাসিনার মানে একদম পতনের শেষ মুখে চীন থেকে আসার পর একটা সাংবাদিক সম্মেলন করলো, এবং যতবারই তিনি বাইরে গিয়েছেন শেখ হাসিনা ততবারই সাংবাদিক সম্মেলন করেছে, তার হাতে তার ধামা ধরা চামচা সাংবাদিকগুলিকে নিয়ে, মোজাম্মেল বাবু, তারপরে আরও নঈম নিজাম, এরকম অনেক আছে, এদেরকে নিয়ে, নঈমুল ইসলাম খান, তারপরে ফারজানা রূপা, এদেরকে নিয়ে এরা তখন প্রশ্ন তো করতো না, তোষামত করতো, আর হাসিনাও একেবারে বিগলিত হয়ে যেত। এবং শেষে দেখুন হাসিনা কি একদম নিজেকে মানসিকভাবে বিকল করে ফেলেছিল, নিজেই বলে বসলো যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে উঠে বেড়ায়। অর্থাৎ মানে এমনভাবে তাদের প্রশংসা, মহিলাকে প্রশংসা করে সাংবাদিকরা, যে মহিলা তালগোল পাকিয়ে বলে ফেললো যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। তো মানুষ তখন বলা শুরু করলো যে পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, মালিক কয় হাজার কোটি টাকার মালিক। তারপরে দেখুন আপনার এই যে 3 সফরের অভিজ্ঞতা, ওগুলো কিছু ধার ধারে না, শুধু বিএনপি জামাত এরা রাজাকারের বাচ্চা, এই সব অবন্ড কথা বলে বলে তিনি কিন্তু মানে এমন একটা অবস্থাতে দাম্ভিকতা চরম, এই সাংবাদিকরাই কিন্তু বানিয়েছে, তথাকথিত সাংবাদিক, এরা সাংবাদিক ছিল না। নঈম নিজাম, মোজাম্মেল বাবু আর বুলবুল, এরা কি সাংবাদিক নামের কলঙ্ক এরা। এনসিপির জনসভার মিডিয়া লোক বেশি দেখাচ্ছে, আপনি কি বলবেন? এটা আসলে সম্পূর্ণ ভুল কথা। এনসিপি প্রথমে অনেকেই আমি টক শোতে দেখতাম যে বলতো এনসিপি যদি পাটোয়ারি ডাকে, হাসনাত আব্দুল্লাহ ডাকে 10 জন লোক হবে না। এখন এই যে পদযাত্রায় মানুষের ঢল নেমেছে, প্রথম কিন্তু সাংবাদিকরা অতটা, ক্যামেরাম্যানরা যায়নি বিভিন্ন অনেক চ্যানেলেরই, পরে যখন দেখলো যে মানুষের ঢল নেমেছে তখন সব চ্যানেলের সাংবাদিকরাই গেছে। আসলে এই কথাটা সম্পূর্ণ ভুল যে সাংবাদিক বেশি ছিল, মানুষের ঢল আমি প্রত্যক্ষ করেছি। কারণ কি এরা এই যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস বলুন, নাহিদ বলুন, এদেরকে আসলে আমি স্যালুট জানাই। এদের জন্যই কিন্তু আজকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে। এবং এদের আপনি চিন্তা করেন যে 6 তারিখে ছিল ঢাকা মার্চ ছিল, সেটাকে আসিফ এগিয়ে 5 তারিখে করলো। যদি 5 তারিখ না করতো তাহলে কিন্তু একটা বড় বিপর্যয় হতো, হাসিনা সময় পেয়ে যেত। একটি দিনে কিন্তু অনেক অঘটন ঘটিয়ে ফেলতো। কিন্তু এদেরকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, আমি তা কিন্তু মানতে রাজি না। এদেরকে অবশ্যই মানে মূল্য দিতে হবে। এই 6 জন, আমি বারবারই বলি যে আন্দোলন যদি ব্যর্থ হতো, হাসিনা যদি জয়ী হতো, তাহলে এই 6 জনের ফাঁসি কার্যকর করতো ওই দিনই। ওরা জীবনের মায়া ত্যাগ করে ওরা এই যে নেতারা, এরা এনসিপির ছেলেগুলো মানে তারা এগিয়ে আছে, কোনো প্রলোভনে তারা হয়নি। অনেক প্রলোভন দেখিয়েছে, চাকরি দিয়ে দিব, বিদেশে পড়ালেখা করাবো, অনেক কিছু দিব, টাকা দিব, কিন্তু ওরা প্রলোভনে পা দেয়নি। আরেকটা কথা হচ্ছে আলী সাহেব, আমরা দেখছি যে ইউনূস সরকারের এই আজকের রিপোর্টে যে 35 মাসের মধ্যে সবচেয়ে বড় আপনার হয়েছে যে রিজার্ভ প্রায় 30 বিলিয়ন ডলার হয়েছে। এটা মুখের কথা না। হাসিনা যখন যায় তখন 8 বিলিয়ন থেকে 10 বিলিয়ন ছিল, এখন 30 বিলিয়ন ডলার উন্নতি হয়েছে। টাকার মান বাড়ছে, আপনার মূল্যস্ফীতি 8.4, তো অনেক, যেখানে 10-এর উপরে 11, 12, 13 হয়ে গিয়েছিল, 8.4 নামিয়ে আনা হয়েছে। যদি আরও কমাতে হবে, এখন বাজারের অনেক অসুখ, এখন বর্ষাকাল, কিছু সবজির দাম তো অটোমেটিক বেড়ে যাবে। তারপরও অনেক মানুষ কিন্তু একটা সহ্যের মধ্যে আছে, মানুষ কিন্তু অনেকটা ভালো আছে, লোডশেডিং নেই। আমি মনে করি ইউনূস সাহেবের এগুলো বড় ক্রেডিট। অর্থনৈতিকভাবে দেশটাকে দাঁড়া করাচ্ছে, ইউনূস সাহেবকে সুযোগ দিতে হবে দেশটাকে গড়ে তোলার জন্য। অনেক বৈদেশিক ঋণ পরিশোধ করেছেন এবং অনেক বিদেশি ইনভেস্টাররা এখন আশা করছে যে আমাদের বাংলাদেশে এখন ইনভেস্ট তারা করবেন। এবং আমরা যে পোশাক রপ্তানি করেছি, কার্গো হ্যান্ডলিং, এটা কিন্তু অতীতের সব রেকর্ড পার হয়ে গেছে। যদিও আমাদের এখনও বন্দর ব্যবস্থা এক জিনিস, আর ডেলিভারি মাল এক জিনিস। তো ডেলিভারির ব্যাপারটা কন্টেনার ডেলিভারিকে বিদেশিদের কাছে দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, কিন্তু অনেকে এটা ভুল বুঝেন। আসলে বন্দর ব্যবস্থাপনাকে কিন্তু দেওয়া হয়নি, বন্দর ব্যবস্থাপনা সরকারের হাতেই থাকবে, কিন্তু কন্টেনার হ্যান্ডলিংটা করবে বিদেশিরা, যাতে দ্রুত কোনো অনেক দিন যাবৎ কন্টেনার জট না পাকিয়ে থাকে। কারণ একদিন যদি কন্টেনার জমে থাকে অনেক টাকা ভর্তুকি দিতে হয়, কিন্তু কন্টেনার যদি দ্রুত
আমরা বিদেশে খালাস করতে পারি, সেই জন্য কিন্তু কন্টেনার হ্যান্ডিংটা বিদেশিদের কাছে দেওয়ার উনি চিন্তা ভাবনা করেছেন। কিন্তু এটা নিয়ে কত রকমের যে কথাবার্তা, উল্টোপাল্টা না জেনেই কথাবার্তা বলা হলো, এগুলো ঠিক নয় আসলে। বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, তাহলে বিশ্ব রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে? আমি এটাকে খুব একটা মানতে রাজি না, কারণ আমরা ইরান ইসরায়েল যে যুদ্ধ 12 দিনের যুদ্ধ দেখলাম, যে সেখানে ইরান যদি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত না করে, যদি অত্যাধুনিক 5th জেনারেশন মাল্টি রোল বিমান না কিনে, তাহলে কিন্তু শুধু মিসাইল দিয়ে ইসরায়েলকে কয়েকটা শহর ধ্বংস করতে পারবে, কিন্তু নিজের দেশকে তো বাঁচাতে পারবে না। ওদের অনেক পুরনো ধাঁচের যুদ্ধ বিমান রয়েছে, সেগুলো দিয়ে আমরা দেখেছি কি 150-200 একদম লেটেস্ট যুদ্ধ বিমান নিয়ে ইসরায়েল অ্যাটাক করেছে। এইবারও আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। আর রাশিয়াকে এত সাহায্য দিল ইউক্রেনের যুদ্ধে, কামিকাজি ড্রোন দিল, মিসাইল দিল, কিন্তু রাশিয়া কিন্তু কিচ্ছু দিল না ইরান যুদ্ধে। আসলে এরা সবাই স্বার্থপর। সুতরাং নিজেকে নিজের অস্তিত্বের জন্য, নিজের যুদ্ধ প্রস্তুতির জন্য কিন্তু নিজেদেরকে মানে প্রস্তুত থাকতে হবে। এবং আমি বারবার বলি যে ইরানের আকাশ অত্যন্ত অরক্ষিত, যেমন অরক্ষিত আমাদের বাংলাদেশের আকাশ। আমাদেরও অনেক আশায় আছি, আমি অনেক স্বপ্ন দেখেছি যে বাংলাদেশের আমরা সেই J-10C যুদ্ধ বিমান আমরা কিনব, আমাদের আকাশ প্রকম্পিত করে আমাদের যুদ্ধ বিমান আকাশে উঠবে। কিন্তু আকাশ নীরব, নিথর হয়ে রয়েছে। আমরা কিভাবে একটা মিসাইলকে ঠেকানোর মতো ক্ষমতা আমাদের নেই, আমাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, আমাদের কোনো আধুনিক যুদ্ধ বিমান নেই। সেকালের F-7 কয়েকটা রয়েছে, এগুলো দিয়ে তো মুহূর্তের মধ্যে ইন্ডিয়া বা বার্মার যুদ্ধ বিমান এসে ফেলে দেবে। তো আমাদের আকাশকে, ইরানের ব্যাপারে কথা বলতে বলতে আমি বাংলাদেশের ব্যাপারটাকে না বলে পারলাম না। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যদি আমরা জোর না দিই, এখন কিন্তু যুদ্ধ হয় আকাশে আকাশে। আমরা পাকিস্তান ভারত যুদ্ধ দেখলাম আকাশে আকাশে হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধ দেখলাম আকাশে আকাশে হয়েছে। এখন সৈন্যদের দিয়ে যুদ্ধ হচ্ছে না, আমাদের আকাশকে অনেক বেশি আমাদের নিরাপত্তা, আকাশের নিরাপত্তাকে আমাদের সুদৃঢ় করতে হবে। আমরা একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চাই। ডক্টর কলিমুল্লাহ স্যার, ওনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে, সেটাতে ছিল যে কোনো সময় ইন্ডিয়া বাংলাদেশে বিমান হামলা চালাতে পারে। আমি তো সেই কথাই বারবার কলিমুল্লাহ সাহেবের কথা সূত্র ধরে আমি বলছি যে কোনো সময় ভারত বাংলাদেশে যদি একটি আপনার রাফায়েল পাঠিয়ে দেয়, তাহলে ওটা গিয়ে তো আমরা ফেস করতে পারবো না। আমাদের রয়েছে মাত্র 4টা সক্রিয় মিগ যুদ্ধ বিমান আর কয়েকটা F-7। তো একটা রাফায়েলকে তো আমরা ফেস করতে পারবো না। কলিমুল্লাহ সাহেব তো খারাপ বলেনি, আমি তো বারবার বলি বাংলার আকাশকে রাখিব মুক্ত, যেই কথা আমাদের স্লোগান রয়েছে বিমান বাহিনীর। আমাদের তো আকাশ একদম অরক্ষিত। আমাদের ইমিডিয়েটলি আমি তো আশা করেছিলাম এইবার বাজেটে প্রতিরক্ষার জন্য, আপনি চিন্তা করেন পাকিস্তানের চেয়ে আমাদের বাজেটের পরিমাণ অনেক বেশি, পাকিস্তানের রিজার্ভের তুলনায় আমাদের রিজার্ভ অনেক বেশি। পাকিস্তান দেখেন লেটেস্ট 40টি 5th জেনারেশন যুদ্ধ বিমান কিনছে, এছাড়া প্রচুর যুদ্ধ বিমান রয়েছে। ওরা এমনভাবে নিজেদেরকে প্রস্তুত করছে, যদিও অনেক অর্থনৈতিকভাবে ওরা অসচ্ছল। তারপর আমরা তো আলহামদুলিল্লাহ এই ইউনূস সাহেবের এই সরকারের সময় আমরা আর্থিকভাবে অনেকটা সচ্ছল হয়ে গেছি। আমাদের এখন প্রয়োজন আকাশ প্রতিরক্ষা।